সালাম আলাইকুম এভরিওয়ান। শুভ জানাচ্ছি ফারহানা ক্লিয়ার। আজকে আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় ক্লাস। তো গত ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টারে যে তোমাদের গতি এই অধ্যায়টার ইন্ট্রোডাক্টরি কিছু আলোচনা করছিলাম। এই এই অধ্যায়কে আমরা 5টা টপিকে ভাগ করেছিলাম। আজকে আমাদের তার প্রথম টপিকের ক্লাস, স্থিতি ও গতি। তো আজকে আমরা এই দুইটা টার্মের সাথে পরিচিত হব। তো চলো আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। তো প্রথমে আমাদের স্থিতি ও গতিবস্তু হলে আমাদের প্রথমে বুঝতে হবে প্রসঙ্গ কাঠামো কি। তো এটা বুঝতে হলে আসো আমরা একটা ঘটনা বিশ্লেষণ করি। ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার বন্ধু এখন কোথায়। তুমি ন্যাচারালি অ্যান্সার দিতে পারো যে আমার বন্ধু আমার সামনে বা আমার পাশে বসে আছে। তো এখানে কিন্তু তুমি কারো রেফারেন্স দিয়ে তার অবস্থানটা বর্ণনা করবে। তো তুমি যেখানে বসে আছো হয় সে সে হয়তো তোমার ডান পাশে বসে আছে অথবা তোমার সামনে বসে আছে। তো এই ঘটনা এই যে একটা ঘটনা, এই ঘটনাতে তুমি প্রসঙ্গবস্তু। তার মানে যখন কারো অবস্থানকে কারো সাপেক্ষে বর্ণনা করা হয়, যার সাপেক্ষে বর্ণনা করা হচ্ছে সে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গবস্তু। একইভাবে ধরো তোমাকে একটা কেউ ফোন করে বলল যে আহ, তোমার বাসাটা কোন দিকে। তুমি বললা যে আমার বাসার সামনে একটা 5 তলা বিল্ডিং আছে, 5 তলা বিল্ডিং এর অপোজিটে যে রাস্তাটা, সেই রাস্তা ধরে গেলে রাস্তার পাশে আমার বাসা। অথবা বলতে পারো যে আমার বাসার সামনে একটা ব্যাংক আছে, সেই ব্যাংকের অপোজিটে রাস্তার অপোজিটে আমার বাসা। তুমি এই এই ঘটনাতেও দেখো যে তোমার অবস্থান বা তোমার বাসার অবস্থানকে বর্ণনা করতে কোনো একটা বস্তু সাপেক্ষে তুমি তার অবস্থানকে বর্ণনা করতেছো। একইভাবে তোমার এখন তুমি প্রতিটা উদাহরণ তোমার কোনো লোকেশনের, যখনই তুমি কাউকে কোনো লোকেশন দিতে চাও বা জিজ্ঞেস করো, তো তুমি অবশ্যই দেখো যে কথাটার মধ্যে খেয়াল করবা যে কোনো কিছু সাপেক্ষে তোমাকে বলা হচ্ছে যে তার অবস্থানটা এখানে। সে হয়তো বলতে পারে যে আমার বাসার পাশে রেল স্টেশন, আমার বাসার পাশে বাস স্ট্যান্ড। তো এই যে কারো সাপেক্ষে বলাটা, যার সাপেক্ষে বলা হচ্ছে, সেটা প্রসঙ্গ বস্তু। তো চলো আমরা যে ডেফিনেশনটা দেওয়া আছে সেই ডেফিনেশনে চলে যাই, তাহলে আমাদের জন্য জিনিসটা আরো ক্লিয়ার হবে। যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতি অথবা স্থিতিকে বর্ণনা করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। তো আশা করি তোমরা উদাহরণের সাথে খুব সুন্দরভাবে জিনিসটাকে রিলেট করতে পারছো যে আমরা যখন কোনো বস্তু গতিশীল আছে নাকি স্থির স্থির অবস্থায় আছে সেটা বর্ণনা করব অন্য একটা বস্তুর সাপেক্ষে, তাহলে যে বস্তুর সাপেক্ষে আমরা বর্ণনা করব সেইটাই হবে তার প্রসঙ্গ বস্তু বা প্রসঙ্গ কাঠামো। তো পরবর্তীতে আমরা এখন দেখবো যে এই গতি কি আর এই স্থিতি কি। এইটাই ছিল আমাদের মূল টপিক, যে গতি কাকে বলে আর স্থিতি কাকে বলে। তো ফার্স্টে আমরা স্থিতি দেখি যে সময় পরিবর্তনের সাথে যখন কোনো বস্তু তার পারিপার্শ্বিক কোনো বস্তুর সাপেক্ষে অবস্থানের পরিবর্তন ঘটে না তাকে স্থিতি বলে। তো দেখো এখানে আমরা কার সাপেক্ষে বলছি, তার পারিপার্শ্বিক কোনো বস্তুর সাপেক্ষে। তো তার পারিপার্শ্বিক কোনো বস্তুর সাপেক্ষে এই গোটোটাই প্রসঙ্গ কাঠামো। তো এখানে তুমি এটাও লিখতে পারো যে সময় পরিবর্তনের সাথে সাথে যখন কোনো বস্তু তার প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অবস্থানের পরিবর্তন ঘটে না তখন তাকে স্থিতি বলে, তখন সেটা ওই বস্তুর স্থিতি বা তাকে স্থিতি বলে। তো এইভাবে তুমি লিখতে পারো। তো এখানে তোমাকে কয়টা এই সংজ্ঞার ক্ষেত্রে তোমাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, যে কয়েকটা বিষয় দেখে তোমাকে তোমার টিচার ওই সংজ্ঞার উপর মার্কিং করে। এক নম্বর সময় পরিবর্তনের সাথে সাথে কোনো একটা বস্তু পারিপার্শ্বিক কোনো বস্তুর সাপেক্ষে, এইটা তোমার সময় পরিবর্তন হবে। এটা এক নাম্বার কন্ডিশন। 2 নাম্বার এখানে কোনো একটা প্রসঙ্গ কাঠামো থাকতে হবে বা কোনো কিছুর সাপেক্ষে তোমাকে সেটার বলতে হবে। তো এটা 2 নাম্বার কন্ডিশন। 3 নাম্বার তার অবস্থানের পরিবর্তন ঘটে না, অবস্থানের পরিবর্তন ঘটে না, এই 3 নাম্বার কন্ডিশন। তো এই সংজ্ঞাকে আমরা আসলে 3টা ভাগে ভাগ করতে পারি বা 3টা কিওয়ার্ড আমরা বলতে পারি। যে এই সংজ্ঞা যখনই কোনো টিচার তোমার খাতায় দেখবে, তখন সে দেখবে যে তিনি দেখবেন যে তোমার সংজ্ঞার মধ্যে 3টা জিনিস আছে কিনা, সময় পরিবর্তন হচ্ছে কিনা, বা কার সাপেক্ষে তুমি তুলনা করতেছো, কারো সাপেক্ষে তুলনা করে সেটার অ্যান্সার দিচ্ছ কিনা, এবং তার অবস্থানে পরিবর্তন ঘটছে কিনা। তো এটার মাধ্যমে তাকে সেটা কি হবে, সেটা ওই বস্তুর স্থিতি। আশা করি বুঝাইতে পারছি যে সময় সময় যাবে কার কোনো একটা বস্তুর সাপেক্ষে, আমার যদি সেখানে তার মধ্যে আমার মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে, আমি যদি অবস্থানের পরিবর্তন না করি, তাহলে আমাকে আমার যে ইয়াটা সেটাকে বলা হবে স্থিতি বা আমি স্থির অবস্থায় আছি। এখন পরম স্থিতি জিনিসটা কি।
পরম স্থিতিশীল বস্তুর সাপেক্ষে যখন কোনো বস্তুর স্থিতিকে পরম স্থিতি বলে। এখন এখন প্রশ্ন হচ্ছে যে পরম স্থিতি জিনিসটা কি? তো এই পরম ওয়ার্ডটা দ্বারা আসলে কি বোঝায়? পরম ওয়ার্ডটা দ্বারা বোঝায় যে হচ্ছে সেইটা কখনোই আর হচ্ছে তার অবস্থানকে পরিবর্তন করে না, সে সারা জীবন স্থির থাকবে। তোমার হচ্ছে দুনিয়া সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সে ওখানে স্থিরই থাকবে, তার কোনো অবস্থানে পরিবর্তন ঘটে না। তো এরকম যদি কোনো বস্তু থেকে থাকে তাহলে তাকে হচ্ছে পরম স্থিতিশীল বা পরম স্থির বস্তু বলা হয়। তো আসলে এরকম বস্তু কোথাও আছে কিনা যেটা কখনোই তার অবস্থানকে পরিবর্তন করে না? তুমি বলতে পারো হয়তো আমার পাহাড় বা আমি হচ্ছে আমার বাড়ির বিল্ডিং কে সবসময় তার অবস্থানে এসে, আমার বাড়ির সামনে একটা বিল্ডিং আছে, সেটাকে আমি ছোটবেলা থেকে দেখতেছি ওই অবস্থায় দাঁড়ায় আছে, তো সেইটা আমরা পরম স্থিতিশীল হিসেবে বলতে পারি। বা আমার বাড়ির পাশের গাছ, সে হচ্ছে আমার জন্ম থেকে ওখানে স্থির অবস্থায় দাঁড়ায় আছে এবং হয়তো কিয়ামত পর্যন্ত সে ওখানেই থাকবে। তো আদৌ কি সে ওখানে স্থির? আমাদের পৃথিবীটা কি ঘুরতেছে না? পৃথিবীতে দুইটা গতি আছে, একটা হচ্ছে আহ্নিক গতি, একটা বার্ষিক গতি। তো তাহলে যদি আহ্নিক গতির কারণে পৃথিবী তো এইভাবে ঘোরে, তার মানে হচ্ছে নিজ যে অবস্থানে এইভাবে সে নিজেকে ঘুরতে থাকে, এর কারণে দিন রাত্রি হয়। তো সে তো তাহলে হচ্ছে স্থির না, তাহলে অন্য কোনো পৃথিবীর কোনো বাইরের বস্তুর সাথে যদি তুলনা করি, সে তার সাথে গতিশীল। তো এখন আহ্নিক গতির কারণে পৃথিবী যেহেতু গোল আকার, সে যদি ঘুরতেছে তাহলে হয়তো তুমি বলতে পারো যে পৃথিবীর কেন্দ্রবিন্দুটা তো তাহলে স্থির। একটা বৃত্ত যদি চারপাশে তার চারপাশটা যদি ঘুরে, তাহলে তার কেন্দ্র তো ঘুরে না, তার কেন্দ্র তো অবস্থান পরিবর্তন করে না। কিন্তু পৃথিবীর বার্ষিক গতি যখন চিন্তা করবা, তখন তো সে তো সূর্যকে কেন্দ্র করে ঘুরে, তো সেও কিন্তু স্থির না। একইভাবে সূর্যকে যদি তুমি ধরো, সূর্যের স্থিতিশীলতা কি পরম স্থিতিশীলতা কিনা? তো সেও কিন্তু কোনো একটা জিনিসের সাপেক্ষে ঘুরতে, সেও তার কক্ষে ঘুরতেছে। একইভাবে যে গ্যালাক্সি, সে গ্যালাক্সি অন্য একটা জিনিসকে কেন্দ্র করে ঘুরতেছে। তো এইভাবে আসলে দুনিয়ার কোনো কিছুই, আমরা সৃষ্টি জগতে যা কিছু দেখি, তার কোনো কিছুই হচ্ছে, বা যা কিছু কথা আমরা কল্পনা করি, কোনো কিছুই আসলে পরম স্থিতিশীলতা নেই। সে কোনো না কোনো কিছুর সাপেক্ষে ঘুরতেছে বা সে তার নিজের অক্ষে ঘুরতেছে। এই কারণে বলা হয় যে হচ্ছে তোমাদের একটা প্রশ্ন অনেক বেশি আসে যে কোনো ব্যাখ্যা করো যে কোনো স্থিতিশীলতাই পরম স্থিতিশীল নয়, বা কোনো গতি পরম গতি নয়, এই জিনিসটা ব্যাখ্যা করতে বলে। তো এইটার আমি অ্যান্সারটা দিয়ে দিলাম, বেসিকটা বুঝাই দিলাম, যে যখন তুমি বলবা যে হচ্ছে কোনো গতি পরম গতি নয়, তার বা কোনো স্থিতিশীলতাই পরম স্থিতিশীলতা নয়, তো প্রথমে হচ্ছে তুমি স্থিতির সংজ্ঞা দিয়ে নেবা যে এটা হচ্ছে স্থিতিশীলতা। পরম স্থিতিশীলতা কি? তখন হচ্ছে তুমি উদাহরণ দিতে থাকবা যে হচ্ছে আহ আমাদের আমাদের আশেপাশের গাছ বা আমাদের পৃথিবী, সেটা সব সময় কোনো না কোনো কারো কারো সাপেক্ষে ঘুরতেছে। তো সে কখনোই যখনই আমরা তাকে স্থিতিশীলতা বলবো, সে তখন দেখা যাচ্ছে সে তার আহ্নিক গতি আছে, তার বার্ষিক গতি আছে। একইভাবে যখন সূর্যের সাপেক্ষে সে ঘুরতেছে, তো সূর্যকে আমরা যখন আহ পরম স্থিতিশীল ধরবো, তখন দেখা যাবে সে তার অক্ষপথে ঘুরতেছে। এইভাবে সৃষ্টি জগতের কোনো কিছুই স্থিতিশীল অবস্থায় নেই, সুতরাং কোনো স্থিতিশীলতাই পরম স্থিতিশীল নয়, এবং কোনো গতি যে পরম গতি নয়, এইটা আমরা হচ্ছে সামনে দেখবো। তো আমরা এই পর্যায়ে হচ্ছে প্রসঙ্গ কাঠামো বুঝলাম, যে যার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা, সে হচ্ছে প্রসঙ্গ কাঠামো। স্থিরতা কি? যদি সময় পরিবর্তনের সাথে সাথে কোনো একটি বস্তুর সাপেক্ষে অপর একটি বস্তু যদি তার অবস্থানের পরিবর্তন না করে, তাহলে তাকে স্থিতিশীলতা বলে। আর পরম স্থিতিশীলতা কি? পরম স্থিতিশীল বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তুর স্থিতিকে পরম স্থিতি বলে। তো বাস্তবিক ভাবে আমরা কি দেখলাম, যে পরম স্থিতিশীল বলতে কোনো বস্তু নেই। যদি পরম স্থিতিশীল বলতে কোনো একটা বস্তু থেকে থাকে, তবে তার সাথে কোনো বস্তুর স্থিতিকে আমরা কি বলবো? পরম স্থিতি। তো একইভাবে তাহলে হচ্ছে আমরা যদি এখানে বলি, এই 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 সংজ্ঞাটা তোমরা এখন হচ্ছে লিখে নাও বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পরবর্তীতে তোমরা নোট করতে পারো। তো আসো আমরা হচ্ছে এবার পরম গতি প্রথমে গতি দেখবো, তারপর হচ্ছে পরম গতি দেখবো। তো আমার হচ্ছে এখানে লেখা লাগবে না, তোমরা হচ্ছে খাতায় আবার সুন্দর করে নোট করে ফেলবো। তো কি লিখবো আমরা হচ্ছে, সময় পরিবর্তনের সাথে সাথে যখন কোনো বস্তু তার পারিপার্শ্বিক কোনো বস্তুর সাপেক্ষে অবস্থানের পরিবর্তন ঘটে, শুধু আমরা হচ্ছে এখান থেকে না বাদ দিব। সংজ্ঞার ফরম্যাটটা আমরা একই রাখলাম, যাতে করে হচ্ছে তোমাদের মুখস্থ করতে বা পড়তে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয়। সময় পরিবর্তনের সাথে সাথে কোনো বস্তু তার পারিপার্শ্বিক কোনো বস্তুর সাপেক্ষে অবস্থানের পরিবর্তন ঘটে, তখন তাকে গতি বলে।
যা বা অবস্থানের পরিবর্তন করে তখন তাকে গতি বলে। ঠিক আছে, তো একইভাবে এখানে তোমার 3টা কিওয়ার্ড রাখতে হবে, যে সময় পরিবর্তনের সাথে সাথে, 2 নাম্বার হচ্ছে পারিপার্শ্বিক কোনো বস্তুর সাপেক্ষে, তার মানে একটা প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ বস্তু দেখাইতে হবে। তারপর কি করতে হবে, অবস্থানের পরিবর্তন এখানে ঘটবে, তাহলে তাকে গতি বলে। ঠিক আছে, তো গতির উদাহরণটা কি, যখন দেখো যে হচ্ছে তোমার তুমি রাস্তায় বসে আছো এবং তোমার পাশ থেকে রেল স্টেশনে ধরো তুমি বসে আছো, রেল স্টেশনের হঠাৎ দেখলে একটা ট্রেন এসে তোমার সামনে দিয়ে ক্রস করে চলে গেল, তাহলে কি হলো, যে তোমার সাপেক্ষে ট্রেন কিন্তু তার অবস্থানের পরিবর্তন ঘটলো, সময়ের সাথে সাথে তার অবস্থানের পরিবর্তন ঘটলো। সুতরাং ট্রেন কিন্তু তোমার সাপেক্ষে গতিতে আছে, সুতরাং আমরা এখানে বলতে পারি যে সময় পরিবর্তনের সাথে সাথে ট্রেন তোমার সাপেক্ষে অবস্থানের পরিবর্তন করছে, সুতরাং ট্রেনের একটা গতি আছে বা ট্রেন গতিশীল। কিন্তু চিন্তা করো তো, ট্রেনের ভেতরে যারা বসে আছে, একই বগিতে পাশাপাশি যারা বসে আসে, সে তার সাপেক্ষে বা ট্রেনের ভেতরের কোনো যাত্রীর সাপেক্ষে ট্রেনটা কি গতিশীল? ট্রেনটা কিন্তু গতিশীল না। ট্রেনটা কিন্তু ওখানে তার মানে ট্রেনের ভেতরে কোনো যাত্রীর সাপেক্ষে ট্রেন কিন্তু স্থিতিশীল। বরং তুমি ট্রেনের ভেতরে যাত্রীর সাপেক্ষে গতিশীল, তুমি পেছনের দিকে, তাদের যেন মনে হচ্ছে যে প্রকৃতির সবকিছু বা রেল স্টেশনে বসে থাকা প্রকৃতি বা সবগুলা মানুষ পেছনের দিকে দৌড়াইতেছে, পেছনের দিকে কোনো কারণে সরে যাচ্ছে। তো এইটাই আসলে আপেক্ষিকতা, এটাই আসলে তোমার হচ্ছে আপেক্ষিকতা, আসলে একটু অন্য জিনিস। তো এইটাই আসলে দুনিয়ার সবকিছুই কোনো না কোনো কিছু সাপেক্ষে চিন্তা করা হয়। তো আমার একটা ফ্রেন্ড ছিল, তাকে যখন আমি কোনো কিছু প্রশ্ন করতাম, তো সে তখন অনায়াসে উত্তর দিত, আসলে দুনিয়ার সবকিছুই আপেক্ষিক। তার এইটা হচ্ছে তার কোনো প্রশ্নের অ্যান্সার দেওয়ার প্রথম একটা তুমি সেন্টেন্স বলতে পারো, তারপরে সে অ্যান্সারে যাইতো। তো আসলে এটা সত্যি কথা যে তুমি যখন তোমার বাবা মা বলে যে সে তো অনেক ভালো ছাত্র, সে রেগুলার পড়াশোনা করে, তুমি কেন তার মতো হইতে পারো না, তো অনেক বাবা মা এটা বলে। তো তো এটা কিন্তু সে যে ভালো ছাত্র, সে তাকে কিন্তু তোমার সাথে তুলনা করে হয়তো তোমার বাবা মা তাকে ভালো বলতেছে, কিন্তু সে যখন তোমার হচ্ছে গ্রাম থেকে শহরে যায়, শহরে কিন্তু অনেক অনেক ভালো ছাত্র থাকে, বা অন্য কলেজের কোনো একটা স্টুডেন্টের সাথে তুলনা করা হয়, দেখা যায় যে অন্য কলেজের স্টুডেন্টের সাথে তোমার কলেজের টপার বা তোমার স্কুলের টপার সে কিন্তু অতটা ভালো না, বা টপারের মতো যেরকম ভালো তোমার বাবা মা যেরকম ভাবে বুঝে, সে কিন্তু অতটা ভালো না। সে তার সাপেক্ষে অন্য কলেজের টপারের সাপেক্ষে তোমার কলেজের টপার কিন্তু হচ্ছে ভালো ছাত্র না। তো দুনিয়ার সবকিছুই যে বলা হয় যে সে অনেক ভালো, বা এই কলমটা অনেক ভালো লেখে, প্রত্যেকটাই কোনো না কোনো কিছু সাপেক্ষে তুলনা করা হয়, বা সমজাতীয় কোনো বস্তুর সাথে তুলনা করে, বা আপেক্ষিক ভাবে চিন্তা করে সেটা বলা হয়। তো এইভাবে তোমরা প্রত্যেকটা ঘটনা চিন্তা করবা, যে হচ্ছে যখন তুমি রাস্তা দিয়ে যাইতেছো, বা ধরো তুমি মোটরসাইকেলে আসো, একটা গাড়ি দেখতেছো যে হচ্ছে সামনে যাইতেছে, তুমি আর হচ্ছে সামনের গাড়িটা যদি সমবেগে থাকো, মানে তার বেগ তোমার বেগ যদি সমান হয়, তবে মনে হবে যে তোমরা কিন্তু মানে স্থির অবস্থায় আছো, তোমাদের মধ্যে ডিস্টেন্সটা সমান, এবং তোমরা যখন সমানভাবে সামনের দিকে আগাবা, তখন মনে হবে যে তোমরা যেন স্থির, কিন্তু তোমরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন লোকের সাপেক্ষে গতিশীল, বা প্রকৃতপক্ষে কিন্তু তোমরা গতিশীল। তো একইভাবে কিন্তু তোমার মনে হবে যে হচ্ছে আমার পাশের সিএনজিটা সেই স্থির আছে, কিন্তু আমার রাস্তার যে লোকটাকে আমি একটু আগে দেখলাম, বা একটা পশুকে দেখলাম, সে যেন অন্যদিকে পিছনের দিকে দৌড়াইতেছে। তো সবকিছুই কিন্তু তুমি কিন্তু তোমার সাপেক্ষে চিন্তা করছো, তুমি তোমার অবস্থান থেকে চিন্তা করছো। একইভাবে দুনিয়ার সবকিছুই কোনো না কোনো কিছু সাপেক্ষে চিন্তা করা হয়। কারো সুখ দুঃখ, এটা সবকিছু কারো সাপেক্ষে চিন্তা করা হয়। তো আমাদের পদার্থবিজ্ঞানেও তাই, যে কোনো কিছুর স্থিতিশীলতা বা গতিশীলতা সেটা কোনো কিছু সাপেক্ষে চিন্তা করা হয়। তো চলো আমরা এবার আসি হচ্ছে পরম এটা হচ্ছে, চলো আমরা এটা পরম স্থিতিকে পরম গতিতে পরিণত করি। পরম গতি, তো পরম গতিতে অলরেডি আমি একটা উদাহরণ দিয়ে দিছি, যে তুমি মোটরসাইকেল আসো আর তোমার পাশে একজন সিএনজি নিয়ে যাইতেছে। তো তোমরা যদি নিজেদের মনে করো যে তোমরা পাশে তোমার রাস্তায় দাঁড়িয়ে থেকে একজন লিখতেছে, তোমরা হচ্ছে গতিশীল, তো সে যদি চিন্তা করে যে হচ্ছে এরা গতিশীল, কিন্তু তোমরা চিন্তা করতেছো যে না, আমরা গতিতে নাই, আমরা স্থির আছি, বরং রাস্তার ধারে যে লোক দাঁড়িয়ে ছিল সেই হচ্ছে গতিশীল। তো এই গতিটাও কিন্তু হচ্ছে মানে আপেক্ষিক।
কার সাপেক্ষে চিন্তা করা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করতেছে। যেমন হচ্ছে ধরো কি বলবো যে হচ্ছে পৃথিবী যখন তার অক্ষে ঘুরতেছে, তো একই সাথে যদি সেম ভেলোসিটি নিয়ে সেম গতি নিয়ে যে হচ্ছে সেম বেগ নিয়ে যদি আরেকটি হচ্ছে তোমার উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘোরে, তাহলে পৃথিবী আর সেই উপগ্রহ মনে হবে যে তারা হচ্ছে স্থির অবস্থানে আছে। তাদের সেই গতিও মানে পরম গতি না, কোনো কিছু সাপেক্ষে তারা গতিশীল। তো একইভাবে আমরা যেরকম বললাম যে কোনো স্থিতিশীলতা বা কোনো স্থিতিশীল বস্তুই পরম স্থিতিতে নেই, একইভাবে কোনো গতিশীল বস্তুই পরম গতিতে নেই। ঠিক আছে, তো এই সবকিছুই হচ্ছে আপেক্ষিক। যখন তোমাদের প্রশ্ন, এটা 2 মার্কের প্রশ্ন আসে যে কোনো গতি পরম গতি নয়, প্রত্যেকটা সব গতি হচ্ছে আপেক্ষিক, তখন তোমাকে এইটা সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে যে হচ্ছে আমরা যখনই তুমি এই উদাহরণটা দিতে পারো যে রাস্তায় দুইটি যানবাহন যদি সেম ভেলোসিটিতে সামনের দিকে আগাতে থাকে, তো রাস্তার ধারের কোনো বস্তুর সাপেক্ষে তারা গতিশীল হইলেও ওই গাড়িতে থাকা কোনো মানুষের সাপেক্ষে তারা কিন্তু গতিশীল নয়, তারা কিন্তু স্থিতিশীল অবস্থায় আছে। তো এইটাই হচ্ছে উদাহরণ যে হচ্ছে তোমার কোনো বস্তুই পরম গতিতে নয়, আহ কোনো স্থিতিশীলতায় পরম স্থিতিশীল নয়। ঠিক আছে, তো আশা করি তোমাদের হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে সংজ্ঞা কিভাবে লিখতে পারো যে কোনো পরম, এখানে কি হবে, গতিশীল কোনো বস্তুর সাপেক্ষে, পরম গতিশীল কোনো প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে, কোনো বস্তুর গতিকে কি বলে, পরম গতি বলে, পরম গতি বলে। তো আমরা তোমাদের অধ্যায়ে যে 5টা টপিকে ভাগ করছিলাম, 5টা টপিকের মধ্যে এটা ছিল ফার্স্ট টপিক। ফার্স্ট টপিকে এই কয়টা কোশ্চেনের বাইরে আর কোনো কোশ্চেন আসে না। তো এখানে একটা কোশ্চেন, তারপর হচ্ছে স্থিতি একটা কোশ্চেন, গতি একটা কোশ্চেন, পরম গতি পরম স্থিতি একটা কোশ্চেন, আর একটা কোশ্চেন হচ্ছে তোমার হচ্ছে 2 মার্কের কোশ্চেন ওইটা, যে কোনো গতি পরম নয়, সব গতি আপেক্ষিক, বা কোনো স্থিতিশীলতাই পরম স্থিতি নয়, সব স্থিতিশীলতা আপেক্ষিক। এই কয়েকটা কোশ্চেনের বাইরে টপিক ওয়ানের মধ্যে আর কোনো কোশ্চেন আসে না। তো মেইন জিনিস হচ্ছে এইটা তোমার হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 আসছিল, প্রসঙ্গ কাঠামো কাকে বলে। আর বাকিগুলা আমি আপাতত দেখি নাই, তবে এগুলা পরীক্ষায় আসে। এটা আরো যদি আমি খোঁজ করি তাহলে হয়তো হয়তো পাওয়া যাবে, তোমরা খোঁজ করে দেখতে পারো যে এই সংজ্ঞাগুলো আসে। ঠিক আছে, তো এই সংজ্ঞাগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। এখান থেকে 1 মার্কের কোশ্চেন আসে, আর হচ্ছে পরম গতির যে আপেক্ষিকতা সেটা হচ্ছে 2 মার্কের কোশ্চেন আসে। তো এই টপিক থেকে এই এই কয়েকটা কোশ্চেনের বাইরে আর কোনো কোশ্চেন আসে না। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা হচ্ছে সেকেন্ড একটা টপিক নিয়ে আসবো, সেটা হচ্ছে স্কেলার রাশি, ভেক্টর রাশি। আসসালামু আলাইকুম।